ওয়েলকাম বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে। ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর আছে। ডায়মন্ড হারবার এফসি কিন্তু পৌঁছে গেল আই লিগ থার্ড ডিভিশনের পরবর্তী রাউন্ডে। এছাড়া কিন্তু আনোয়ার আলীকে নিয়েও খবর আছে। আনোয়ার আলীকে সাসপেন্ড করে কি বিপাকে পড়ে গেল এআইএফএফ, সেই নিয়েও কিন্তু আলোচনা করব। আর ভারতীয় ফুটবল দল আগামী অক্টোবরে খেলতে যাচ্ছে ট্রাই নেশন সিরিজ, তো সেই নিয়ে কিছু ডিসকাশন হবে। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেল যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখে নিই তোমাদের জন্য ফুটবলের কি খবর অপেক্ষা করছে। প্রথমে আসি ডায়মন্ড হারবার এফসির খবরে। আর ডায়মন্ড হারবার এফসি কিন্তু পৌঁছে গেল আই লিগ থার্ড ডিভিশনের পরবর্তী রাউন্ডে। আজ কিন্তু তাদের কাছে মরণ ব্যাচের ম্যাচ ছিল, ডু অর ডাই ম্যাচ বলা যায়। আর সেই ম্যাচে কিন্তু তারা আজ নৈহাটি স্টেডিয়ামে জিতে গেছে। আর বলা যায় গ্রুপের টপ করেই তারা পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল। আজ ডায়মন্ড হারবার এফসি কিন্তু খেলতে নেমেছিল কেরালার দল আর কেরালা স্পোর্টস একাডেমি তিরুরের সাথে। আর এই ম্যাচে কিন্তু তারা কেরালা স্পোর্টস একাডেমি তিরুরকে 4-2 গোলে পরাজিত করে এবং এই ম্যাচের থেকে কিন্তু তারা 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল। আর আজকে কিন্তু ডায়মন্ড হারবার এফসির হয়ে ম্যাচে কিন্তু গোল করেছে পণ্ডিত, গোল করেছে প্রথম গোল 4 মিনিটে বাধা। তারপরে কিন্তু আইমার 14 মিনিটে গোল করেছে। নরওয়ারি শেষটা তো প্রত্যেক ম্যাচেই গোল করছে 38 মিনিটের মাথায়। এবং গিরিশ খোসলা কিন্তু ম্যাচের 82 মিনিটে জয় সুযোগ গোলটি করে ডায়মন্ড হারবার এফসির হয়ে। এবং ডায়মন্ড হারবার এফসি অবশ্যই পৌঁছে গেল পরবর্তী রাউন্ডে। আর আমরা আশা করব এবারে কিন্তু আই লিগের থার্ড ডিভিশনের গন্ডি টপকে আই লিগ 2-এ ডায়মন্ড হারবার এফসি প্রবেশ করবে। আর চলে আসি এবারে সুপার লিগ কেরালার খবরে। আর সুপার লিগ কেরালা কিন্তু এবারে ভারতীয় ফুটবলে যতগুলো স্টেট লিগ হচ্ছে তার মধ্যে কিন্তু সব থেকে জমজমাট লিগ এই সুপার লিগ কেরালা হচ্ছে। কেননা এবারে এই সুপার লিগ কেরালা কিন্তু যে ফুটবলটা শুরু করেছে কেরালা ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। আর গতকাল কিন্তু ম্যাচ ছিল, দুর্দান্ত একটা ম্যাচ। আর এই সুপার লিগ কেরালায় গতকাল তৃতীয় ম্যাচ ছিল। আর সেই ম্যাচে কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। আর দুই দল যে খেলেছিল সেই দুই দল হলো কালিকট এফসি এবং তিরুবনন্তপুরম কোবাংস এফসি। কোজিকড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় এই ম্যাচ ছিল 7:30 থেকে। 21 মিনিটে মোহাম্মদ আসরার গোল করে তিরুবনন্তপুরম কোম্বাসকে এগিয়ে দিয়েছিল। কিন্তু 32 মিনিটের মধ্যে রিয়েল কাশ্মীরের ঘানাইয়ান তারকা রিচার্ড ওয়েস গোল করে সমতায় ফেরে কালিকট এফসিকে। এরপর দুপক্ষর খেলা কিন্তু উপভোগ্য হলো, কেউ কোনো গোল করতে পারেনি এবং ম্যাচ দিনের শেষে 1-1 গোলেই অমীমাংসিত থেকেছে এবং দুটি দলই কিন্তু 1-1 পয়েন্ট নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এবার চলে আসি একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে। আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হচ্ছে দিল্লি এফসিকে নিয়ে। আই লিগের এই দল কিন্তু সই করিয়ে নিল ভুটানের এক ফুটবলারকে। ভুটানের টপ লিগের ক্লাব সামসেদ এফসি থেকে এই ফুটবলারকে কিন্তু নিজের দলে সই করালো দিল্লি এফসি। 26 বছর বয়সী এই ফুটবলারের নাম হচ্ছে দাওয়া সেরিংকে নিজের দলে সাইন করিয়েছে। মূলত প্লে মেকার মিডফিল্ডার একজন দাওয়া সেরিং। তো এই ফুটবলারটি আগামী দিনে ভারতীয় ফুটবলে এসে কতটা দিল্লি এফসির জার্সি গায়ে ফুল ফোটাতে পারবে সেটা কিন্তু সময় কথা বলবে। আনুষ্ঠানিকভাবে গোলরক্ষক কমলজিৎ সিংকে নিজেদের দলে স্বাগত জানালো ওড়িশা এফসি। 28 বছর বয়সী কমলজিৎ কিছুদিন আগে নিজের পুরনো দলে ফিরতে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ছিন্ন করেছিল। তো ফ্রি ফুটবলার হিসেবে এই পাঞ্জাবি গোলরক্ষককে কিন্তু নিজেদের দলেই সই করিয়ে নিল ওড়িশা এফসি। আগামী অক্টোবর মাসে ভিয়েতনামেও অনুষ্ঠিত হতে চলেছে ট্রাই নেশন সিরিজ। সেই টুর্নামেন্টে কিন্তু খেলবে ভারত ছাড়াও আছে ভিয়েতনাম এবং লেবানন। তো এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে ভারতীয় ফুটবল দলের পারফরমেন্স তোমরা দেখলে। ভারতে হয়ে গেল ইন্টারকন্টিনেন্টাল কাপ, সেখানে মরিশাস ছিল 179 র্যাঙ্কিং এবং ছিল সিরিয়া 93 র্যাঙ্কিং। কিন্তু কোনো ম্যাচই জিততে পারেনি, উল্টে সিরিয়ার কাছে 3 গোলে হেরেছে এবং মরিশাসের সাথে 0-0 ড্র করেছে। এই মুহূর্তে ভারতীয় ফুটবলারদেরকে আইএসএল হওয়ার পর কোটি কোটি টাকা তারা পাচ্ছে, কিন্তু তাদের কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে তাদের পারফরমেন্স একেবারে জিরো। জানি না জাতীয় দলের জার্সি গায়ে তারা যখন খেলে কতটা উদ্বুদ্ধ হয়। আর জাতীয় দলের জার্সি গায়ে তাদের খেলার ইচ্ছাটাই মনে হয় একেবারে থাকে না। কোনো ম্যাচ জিততে পারেনি এবং এই মুহূর্তে 2024 সালে কিন্তু ভারতীয় দল এখন অবধি একটা ম্যাচও জিততে পারেনি। মানে এটা কিন্তু খুব লজ্জাজনক ব্যাপার। এই ফুটবলারদেরকে আইএসএল হওয়ার পর কিন্তু কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে। যাদের নাকি 20-25 লাখ পাওয়ার কথা তারা 1 থেকে 1.5 কোটি টাকা পাচ্ছে। মানে ফুটবলারদের রেটটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ফুটবলের যে কতটা উন্নতি হয়েছে তা কিন্তু এখন অবধি ফেডারেশন জানাতে পারছে না। তার মধ্যে এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। ভারতের জাতীয় দলের কোচ মানুয়েল মার্কোসকে কিন্তু এই মুহূর্তে দোষ দেওয়া যাবে না, সে সবে দলটাকে পেয়েছে। আর তার কাছে কিন্তু প্র্যাকটিস শিডিউলও সে পায়নি, মাত্র 2 দিন প্র্যাকটিসে সে ম্যাচ খেলতে নেমেছিল। তো কোচকে এই মুহূর্তে বলা যাবে না, কিন্তু
আগের কোচ ইগর স্টিমাচ 2019 সালে যখন দলের দায়িত্ব নিয়েছিল তারপর থেকে কিন্তু দলের ইতিবাচক পারফরমেন্স বলে খুব একটা ভালো কিছু ছিল না। তো তাই সেই জন্য তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি যিনি আছেন তিনি কিন্তু প্রাক্তন ফুটবলার। তো তিনি আসার পর কিন্তু ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং দিনকে দিন নামতে শুরু করেছে ধাপে ধাপে। একটা সময় যেখানে ভারতীয় ফুটবলের দলের র্যাঙ্কিং ছিল 96, সেখান থেকে এই মুহূর্তে র্যাঙ্কিং চলে গেছে 124 এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ হারার পর ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং আরও নিচে নামবে, 130-এ চলে যাবে, এরকম কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। তো এখন ভারতীয় ফুটবলাররা বা নিজেদেরকে কতটা মোটিভেট করতে পারে আসন্ন টুর্নামেন্টের জন্য সেটা কিন্তু দেখতে হবে। আর বিগত লাস্ট কয়েকটা ম্যাচে ধরো আমি লাস্ট 7-8টা ম্যাচে বলছি ভারতীয় ফরওয়ার্ডদের কিন্তু গোলই নেই, একটা দুটো ছাড়া। যা করেছে সেই সুনীল ছেত্রী বা ছানতে হয়তো একটা, এরকমই কোনো স্কোর আছে। তো ফরওয়ার্ড লাইনের পারফরমেন্স একেবারেই জিরো। নতুন ফরওয়ার্ড তো ভারতীয় দলে তুলে আনতে হবে। তাছাড়া ভারতীয় দলে ফুটবলারদেরকে যেভাবে টাকা দেওয়া হচ্ছে সেটা নিয়েও কিন্তু ক্লাবগুলোর কিন্তু চিন্তাভাবনা করা উচিত। যাদের পারফরমেন্স জাতীয় দলের জার্সি গায়ে একেবারে নীল, তারা কি করে এক একজন 1.5-2 কোটি টাকা করে পায় সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। কেননা টাকা পাওয়াটা ভালো, ফুটবলের জন্য উন্নতি, নতুন ফুটবলার উঠে আসবে, কিন্তু আগামী দিনের ফিউচার কি আছে ভারতীয় ফুটবলের সেটা কিন্তু কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে না। জে লিগ শুরু হওয়ার পরে কিন্তু জাপান 5 বছরের মধ্যে বিশ্বকাপ খেলেছিল। 93-তে জে লিগ শুরু হয়েছিল এবং 1998-এ কিন্তু জাপান বিশ্বকাপ খেলেছিল। সেখান থেকে কিন্তু ভারতীয় ফুটবলে 10 বছর হয়ে গেছে, আইএসএল শুরু হয়েছে, এবারে 71তম আইএসএল হচ্ছে, কিন্তু আমরা এখনও নেপাল, ভুটান, বাংলাদেশকে হারাতে কিন্তু হিমশিম খাচ্ছি। তো আর যেই সিরিয়ার সাথে আমরা এর আগে নেহরু কাপে 2বার হারিয়েছি, 2বার সিরিয়াকে হারিয়ে নেহরু কাপ জিতেছি, সেই সিরিয়ার কাছে কিন্তু আমরা বলা যায় একই বছরে 2বার হারলাম। এশিয়া কাপের ম্যাচে 1-0 গোলে হেরেছিলাম, এবার তো নিজেদের ঘরের মাঠে 3-0 গোলে হারলাম। কিছু বুড়ো প্লেয়ারকে এখনও বয়ে চলা হচ্ছে কিসের জন্য সেটা এখনও জানি না। যেমন গোলকিপার গুরপ্রীত সিং দের মতন গোলকিপার আছে এখানে, বিশাল গাইডদের মতন গোলকিপার দুর্দান্ত পারফরমেন্স করছে। মুম্বাই এফসির সিকিমিস গোলকিপার লেপচার দুর্দান্ত পারফরমেন্স করছে, তারা সুযোগ পাচ্ছে না। কিন্তু তারপরেও গুরপ্রীতরা কিন্তু একের পর এক টুর্নামেন্টে খেলে যাচ্ছে এবং দেশকে ডোবাচ্ছে। তো জানি না ভারতীয় ফুটবলে কোন অদৃশ্য হাতের লবিবাজি চলছে জাতীয় দল নিয়ে, এবং জাতীয় দলের ফিউচার কি সেটাও কিন্তু কোনো কিছু সামনে আসছে না সাধারণ ফুটবল প্রেমীদের কাছে। তো ভারতীয় ফুটবল কিন্তু যেখানে পড়েছিল সেই জায়গাতেই আছে, আইএসএল এসে কিন্তু কোনো উন্নতি হয়নি। তো আগামী দিনে ভারতীয় ফুটবলে উন্নতি করতে গেলে কি কি করতে হবে সেটা কিন্তু ফেডারেশনে আরও বেশি করে ভাবা উচিত। আর বলা যায় ফেডারেশন কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণভাবে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ফুটবলকে নিয়ে এবং ভারতীয় ফুটবলের জাতীয় দলকে নিয়ে। এবার এখন সময় এসেছে ভারতীয় ফুটবলের জাতীয় দলকে নিয়ে বেশি করে চিন্তাভাবনা করা এবং বেশি করে ম্যাচ খেলানো এবং ইন্টারন্যাশনাল ম্যাচ খেলানো এবং ভারতীয় দলে ভালো ফরওয়ার্ড লাইনে ভালো স্ট্রাইকার তুলে আনা, এগুলো কিন্তু চিন্তাভাবনা করার সময় এসেছে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। লবিবাজি বন্ধ করে জাতীয় দলে যারা অরিজিনালি ভালো পারফরমেন্স করছে তাদেরকে সুযোগ দেওয়া হোক এবং ভারতের জাতীয় দল নিয়ে কিন্তু চিন্তাভাবনা আরও বেশি করা হোক। নইলে ভারতীয় ফুটবল ফেডারেশনে যারা বসে আছে সেই চেয়ার আঁকড়ে রেখে লাভ কি? নিজের ক্ষমতার জাহির দেখানো কি আখেরে চেয়ার আঁকড়ে রেখে রাখার জন্যে, নাকি ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? যদি ভারতীয় ফুটবলকে এগিয়ে না নিয়ে যেতে পারে তাহলে চেয়ার ছেড়ে দিক। তো এখন সময় এসেছে ভারতীয় ফুটবল দলকে নিয়ে কিন্তু আরও বেশি করে চিন্তাভাবনা করার। তো আশা করব ভারত যাচ্ছে ভিয়েতনামে খেলতে ট্রাই নেশন সিরিজ, তো সেখানে আশা করব ভারত অবশ্যই ভালো রেজাল্ট করবে, ইন্টারকন্টিনেন্টাল কাপ আর বিগত দিনে এশিয়া কাপের ব্যর্থতা ভুলে ভিয়েতনাম এবং লেবাননকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। এবার আসি একটু আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলীকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি চলছে, আর গতকাল তো আনোয়ার আলী রায় বেরিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে। তো আমি এর আগে বলেছিলাম আনোয়ার আলীকে নিয়ে অনেক কথা, তো এখনও বলছি প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে রায় আছে সেই রায়েতে কিন্তু অনেক ভুল আছে এবং সেটা প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়ের বিরুদ্ধে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাব, দিল্লি এফসি এরা যে অ্যাপিল কমিটি আছে এআইএফএফ সেখানে যাবে। তার আগে একটা কথা বলতে পারি যে প্লেয়ার স্ট্যাটাস কমিটির এখতিয়ারের মধ্যে পড়ে না 12,90,00,000 টাকা যে জরিমানা দিতে হবে বলেছে মোহনবাগান সুপার জায়েন্টকে ইস্টবেঙ্গল ক্লাব, আনোয়ার আলী এবং দিল্লি এফসিকে 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। সেটার কিন্তু এখতিয়ার প্লেয়ার স্ট্যাটাস কমিটির মধ্যে পড়ে না, কেননা প্লেয়ার স্ট্যাটাস কমিটি একটা ফুটবলারকে সাসপেন্ড বা ক্লাবকে সাসপেন্ডের মধ্যে আনতে পারে, কিন্তু সে জরিমানা কখনোই করতে পারে না, যেইটা নাকি একেবারেই ভুল। তো ইস্টবেঙ্গলকে 2টো ট্রান্সফার উইন্ডো ব্যান করেছে, দিল্লি এফসিকেও তাই একই ব্যাপার, 2টো ট্রান্সফার উইন্ডো ব্যান করেছে এবং আনোয়ার আলীকে 4 মাসের জরিমানা করেছে। আমাদের ভারতীয় ফুটবল এমনিতেই শেষের দিকে চলে গেছে,
7 মাস ফুটবল হচ্ছে, তার মধ্যে যদি একটা ফুটবলার 4 মাস বসে থাকে তাহলে তার ফুটবল কেরিয়ারটাই প্রায় শেষের দিকে। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে জানিয়েছে যে তাদের সাথে আনোয়ার আলীর 5 বছরের চুক্তি আছে, তাই চিন্তা করার কিছু নেই। আর যে জরিমানাটা নিয়ে যে কথা হচ্ছে, তো আমি সেটা নিয়ে একটুখানি তোমাদের সাথে ডিসকাশন করি। এই জরিমানাটা নিয়ে কিন্তু চিন্তার অত কিছু নেই। ইস্টবেঙ্গল আর অবশ্যই যাবে অ্যাপিল কমিটিতে, এআইএফএফ এর অ্যাপিল কমিটিতে ইস্টবেঙ্গল তাদের বিরুদ্ধে যেই রায়টা বেরিয়েছে সেটা তারা দাখিল করবে, এবং অ্যাপিল কমিটি যদি সেমই রাখে, একই রায় রাখে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু কোর্ট অফ আরবিট্রেশনে যাওয়ার একটা জায়গা আছে। কোর্ট অফ আরবিট্রেশনে ইস্টবেঙ্গল অবশ্যই যেতে পারবে, এবং সেখানে যদি একই রাখে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলকে অবশ্যই তখন ফিফাতে যেতে হবে। আর ফিফার নিয়মেই আছে যে সবসময় ফুটবলারদের পাশে ফিফা, ফুটবলারদের ফিউচারের কথা সবসময় চিন্তা করে ফিফা। আর ফুটবলারদের পার্মানেন্ট ডিলের ব্যাপারে কিন্তু ফিফা সবসময় ফুটবলারদের পাশেই থাকে। এই ক্ষেত্রে ফিফা নিয়ম কিন্তু মানা হয়নি। ফিফা যে 2022 সাল থেকে যে লোন ডিল নিয়মটা করেছে 1 বছরে, সেটা কিন্তু পরবর্তী সময় 2023-এর শেষে নিয়ে এসছে আমাদের এআইএফএফ বা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন। তো সেখান থেকে কিন্তু দেখতে গেলে যে একটা ফুটবলারের লোন ডিল কখনো তার ফিউচার হতে পারে না। তার ইনজুরি যদি হয়ে যায় সেক্ষেত্রে ফুটবলারটি কিন্তু কখনোই তার পরের বছরের টাকাটা পাবে না। কিন্তু সেই ফুটবলার যদি ইনজুরি থাকে, ক্লাবের হয়ে খেলতে গিয়ে তার প্লেয়ারটার সাথে ক্লাবে যদি পার্মানেন্ট ডিল থাকে, তবে কিন্তু ক্লাব কিন্তু তাকে টাকাটা দিতে বাধ্য। সেই জায়গা থেকে কিন্তু সবসময় প্লাস পয়েন্ট ফিফাতে গেলে আনোয়ার আলীর পক্ষেই থাকবে। আনোয়ার আলী কেননা নিজের ফিউচারটাকে ব্রাইট করতে চেয়েছিল। সে এর আগেও মোহনবাগান সুপারজায়ান্টকে কিন্তু পার্মানেন্ট ডিলের কথা বলেছিল, কিন্তু সেই ডিল মোহনবাগান সুপারজায়ান্ট মানেনি। সেই জন্য তিনি বেরিয়ে এসেছেন তার মোহনবাগান সুপারজায়ান্ট থেকে, এবং তিনি ইস্টবেঙ্গলে সাইন করেছে। তো এই মুহূর্তে যদি ফিফাতে যায় ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি, সেই ক্ষেত্রে বিপাকে কিন্তু সবার আগে পড়বে এআইএফএফ। কেননা এআইএফএফকে তখন বলা হবে যে ফিফার নিয়ম তারা কিন্তু অনেক লেটে স্টার্ট করেছে এবং ফিফার নিয়ম মানেনি। সেক্ষেত্রে আনোয়ার আলীর ফরেই যাবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি যা আছে সেই রায়টা, এবং সেক্ষেত্রে হয়তো মোহনবাগান সুপারজায়ান্টকে কিছু জরিমানা দিতে হতে পারে। সে জরিমানার পরিমাণটা অনেক কমে যাবে, এবং এআইএফএফ বিপাকে পড়তে পারে। এর আগে 2 বছর আগে এআইএফএফ তাদের গঠনতন্ত্র নিয়ে কিন্তু এক ঝামেলা থাকে, তারা কিন্তু ফিফার কবলে পড়েছিল সাসপেন্ডে, এবং সাসপেন্ড হয়েছিল। এক্ষেত্রেও ফুটবলার, জাতীয় দলের ফুটবলার, তার কিন্তু ফিউচারের কথা চিন্তা না করে তাকে সাসপেন্ড করা হয়েছে, এবং বড় অঙ্কের টাকা ক্লাবগুলোকে জরিমানা করা হয়েছে। সেক্ষেত্রে ফিফায় গেলে কিন্তু আনোয়ার আলীর ফরেই যাবে ফিফার কেস, এবং সেক্ষেত্রে এআইএফএফকে কিন্তু সাসপেন্ডের মুখেও পড়তে হতে পারে ফিফা থেকে। তো এই রায়ের পর কিছুটা হলেও কিন্তু এআইএফএফ এর উপর থেকেও অস্বস্তি কাটছে না, এবং ফিফাতে গেলে অবশ্যই সবার আগে যে নাকি যার ফেসিলিটি হতে পারে সে হচ্ছে আনোয়ার আলী। ফিফা সবসময় ফুটবলারদের পাশে এবং ফুটবলারদের চুক্তির পাশে, যেখানে আনোয়ার আলী চুক্তিটাই ছিল একেবারে কোনো পার্মানেন্ট ডিল না। আর 4 বছরে ফিফা নিয়ম অনুযায়ী 4 বছরে কোনো লোন ডিল হয় না। সবথেকে বড় কথা, 4 বছরে কোনো লোন ডিল হয় না। তো ফিফাতে যদি আনোয়ার আলী ইস্টবেঙ্গল ক্লাব যায় ভবিষ্যতে, সেক্ষেত্রে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। এইটুকু বলতে পারি, খেলা ঘুরে যেতে পারে, এবং সেই ঘোরার সম্ভাবনা যথেষ্ট। তো এখনই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদেরকে বলবো যে ভেঙে পড়ার মতন কিছু হয়নি, বা ইস্টবেঙ্গল অফিসিয়ালরাও সেটাই জানে যে ফিফাতে গেলে কি হতে পারে। তো ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার কিন্তু গতকাল এক প্রেস মিটে বলেছেন যে সর্বময় কর্তা দেবব্রত সরকার, যে পিএসসির কিন্তু এখতিয়ারের মধ্যে পড়ে না কোনো ক্লাব বা কোনো প্লেয়ারকে জরিমানা করা। সেটা এআইএফএফ করতে পারবে, কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটি কখনো ওটা পারে না। তো এখন দেখার যে ইস্টবেঙ্গল, আনোয়ার আলী এবং দিল্লি এফসি অ্যাপিল কমিটিতে অ্যাপিল কমিটি কি রায় দেয়। যদি বহাল থাকে তাহলে কোর্ট অফ আরবিট্রেশনে যেতে পারে। সেখানে যদি সেম রায় থাকে তখন ফিফাতে গেলেই কিন্তু একটা কথা বলতে পারি, খেলা হবে। তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এখনই ভেঙে পড়ার মতন কিছু হয়নি, তোমরা কিন্তু নিশ্চিত থাকতে পারো। আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের 25 জনের ফুটবলারের নাম কিন্তু রেজিস্ট্রেশন করে নিল আইএসএল এর জন্য, আর সেখানে কিন্তু অবশ্যই আনোয়ার আলীকে রেখে দিয়েছে। প্রথমে উইকিপিডিয়া বলছিল 32 জন ফুটবলারের নাম, সেটা আমি বলেছিলাম, এবং আমি না, অনেক চ্যানেলই বলেছিল। সেখান থেকে এই মুহূর্তে যা খবর, ইস্টবেঙ্গল কিন্তু 25 জনের নাম রেজিস্ট্রেশন করিয়েছে। আর এই 25 জনের নাম হচ্ছে গোলকিপার প্রভসুকন গিল, দেবজিৎ মজুমদার,
এছাড়া কিন্তু ডিফেন্স লাইনে যারা আছে তারা হলো আনোয়ার আলী, গুরসিমার গিল, লালচুন নুঙ্গা, হিজাজি মায়ের, হেক্টর ইউস্তে, মার্ক জোতানপুইয়া, মোহাম্মদ রাকিব এবং প্রভাত লাকড়া। এছাড়া কিন্তু মিডফিল্ড লাইনে যারা আছে জিকসন সিং, সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, মাদি তালাল, তন্ময় দাস এবং শ্যামল বেসরা। এবং উইঙ্গার যারা আছে সে উইঙ্গাররা হলো নন্দকুমার শেখর, নরয় মহেশ সিং, আমন সিকে, সায়ন ব্যানার্জি, বিষ্ণু পিভি। এবং ফরওয়ার্ড লাইনে আছে ক্লেইটন সিলভা, দিমিত্রিও দিয়ামান্তিকস, জেসিন্টিকে এবং ডেভিড লালরং সাঙ্গা। তো এই দলের মধ্যে আরও 2-1 ফুটবলার হয়তো আসবে। এখনও মনতোষ চাকলাদারদের নাম যেমন আগে বলেছিলাম তাদের নাম উইকিপিডিয়াতে পাওয়া গেছিলো, কিন্তু এই মুহূর্তে মনতোষ চাকলাদারের নাম আমি দেখলাম না, মনতোষ চাকলাদারের নাম নেই। এছাড়া হীরামণ্ডলও হয়তো ঢুকবে, আরও কিছু ফুটবলার নথিভুক্ত হবে, তাদের জন্য অবশ্যই অপেক্ষা থাকতে হবে। তো ইস্টবেঙ্গল টিমের এই 25 জনের নাম এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট হয়েছে। এখনকার মতন খবর এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটা কথাই বলবো, রোজকার মতন যে আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।